পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে এক র্যাঙ্ক করেছিলাম। ইনি প্রিলিমিনারিতে পেয়েছেন 200-র মধ্যে 13.76, মানে কোনো ক্রমে 14-র কাছাকাছি, 13.5-র একটু বেশি। এবং সেই বছরে কাট অফ মার্কস ছিল 122, মানে পাস করতে গেলে মিনিমাম 122 পেতেই হবে। সেখানে উনি পেয়েছেন 13.73, এবং এটা হচ্ছে শতাংশের হিসেবে যদি ধরেন তাহলে 6.865%। তখন ষড়যন্ত্রকারীরা দেখে যে কোথাও আর কিছু করতে পারছি না, তখন তাদের মুখে এইসব ভাষাগুলোই ব্যবহার করে। ভিডিও প্রশান্ত বর্মন রাজগঞ্জকে কালিমালিপ্ত করবার চেষ্টা। পুরোটাই জালিয়াতি, দুর্নীতি। এর নিয়োগ বাতিল হোক এবং এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। এটা প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন যারা আছেন তারা এটা করেছেন, তাহলে এই তদন্ত হবে না? হচ্ছে না এই পরিস্থিতি। 2011 সালে এই সরকার ক্ষমতায় আসার পরে যাবতীয় যা নিয়োগ হয়েছে প্রত্যেকটা নিয়োগ নিয়ে গভীর সন্দেহের অবকাশ আছে। দুর্নীতির বিরুদ্ধে যে তদন্তের নির্দেশ আদালত দিয়েছে ইডি বা সিবিআই এদের করতে, সেখানেও তার প্রতি আর আস্থা রাখা যাচ্ছে না। তো বর্মন বিডিও 9 বছর ধরে তার নিয়োগের যে মামলা সেটা 9 বছর ধরে ঝুলে আছে। পশ্চিমবঙ্গে ছিল বিচার ব্যবস্থা কোথায়? বিচার ব্যবস্থা সেটা আবার কি খায় না গায়ে মাখে। এখন শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। এই যে প্রশান্ত বর্মনের কথা বলছেন, এ 2017 সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিল। এর রোল নাম্বার ছিল 1700353। তখন পিএসসি চেয়ারম্যান ছিলেন দেবাশিস বসু। তা পিএসসির একজন অবসরপ্রাপ্ত কর্মী রামচন্দ্র ভট্টাচার্য, ইনি কলকাতা হাইকোর্টে 2018 সালে একটা মামলা করেন যে এই প্রশান্ত বর্মন যে WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় প্রথম হয়েছে, এ প্রিলিমিনারি পরীক্ষাতেই পাস করেনি এবং প্রিলিমিনারি পরীক্ষায় 13 পেয়েছিল। কাজেই পুরোটাই জালিয়াতি, দুর্নীতি। এর নিয়োগ বাতিল হোক এবং এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, এবং পুরো ওই WBCS 2017-র যে নিয়োগ প্রক্রিয়া এটা নিয়ে তদন্ত হোক। তা এই তার আইনজীবী গৌরব কুমার বসু, ইনি পিএসসিতে একটা তথ্যের অধিকার আইনে একটা আবেদন করেছিলেন, করে জানতে চেয়েছিলেন যে এই প্রশান্ত বর্মন যার রোল নাম্বার 1700353, ইনি WBCS-এর প্রিলিমিনারি পরীক্ষায় কত নম্বর পেয়েছেন। এখন WBCS পরীক্ষাটা হচ্ছে 4টে গ্রুপে হয়, ABCD। তা এ গ্রুপটা হচ্ছে সবথেকে প্রেস্টিজিয়াস রাজ্য সরকারের রাজ্য সার্ভিস, যেখান থেকে WBCS এক্সিকিউটিভ নিয়োগ করা হয়, যারা বিডিও হিসেবে দায়িত্ব পান শুরুতেই। তা পিএসসির উনি এই RTIটা করেছিলেন 2018 সালের 20 ফেব্রুয়ারি। তা পিএসসির যে SPIO এবং ডেপুটি সেক্রেটারি, তিনি লিখিতভাবে উত্তরে জানিয়েছিলেন যে এই প্রশান্ত কুমার বর্মন ইনি প্রিলিমিনারিতে পেয়েছেন 200-র মধ্যে 13.76, মানে কোনো ক্রমে 14-র কাছাকাছি, 13.5-র একটু বেশি। এবং সেই বছরে কাট অফ মার্কস ছিল 122, মানে পাস করতে গেলে মিনিমাম 122 পেতেই হবে। সেখানে উনি পেয়েছেন 13.73, এবং এটা হচ্ছে শতাংশের হিসেবে যদি ধরেন তাহলে 6.865%। তা স্বাভাবিকভাবে এনার এতে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করার কোনো সুযোগ নেই, আর প্রিলিমিনারি পরীক্ষায় পাস না করলে ফাইনাল পরীক্ষা দেওয়ারও কোনো সুযোগ নেই। তা এনার সেই সময় ওই বছরে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছিল 7921 জন। তার এই প্রশান্ত বর্মনের র্যাঙ্ক ছিল 80,947, মানে এই 7,921 জনের 73,000 র্যাঙ্ক পিছনে। অর্থাৎ কোনোভাবেই এই প্রশান্ত বর্মন এই প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে পারে না, এবং প্রিলিমিনারি পরীক্ষায় পাস না করলে সে ফাইনাল পরীক্ষায় বসতেই পারে না। কিন্তু সে ফাইনাল পরীক্ষায় বসে গেল। এবং অভিযোগ আছে, সে সময় আরও অভিযোগ উঠল যে ফাইনাল পরীক্ষায় যে কম্পালসারি ইংরেজি এবং বাংলা পেপার, এই ইংরেজিতে এই প্রশান্ত বর্মন 0 পেয়েছিল, ওটাকে 162 করে দেওয়া হয়েছিল, আর বাংলায় পেয়েছিল 18, তাকে 168 করে দেওয়া হয়েছিল।
স্বাভাবিকভাবে এই পুরো নিয়োগটা এবং ওই 2017 যে WBCS-এর নিয়োগ প্রক্রিয়া পুরোটাই যে দুর্নীতিমূলক, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। তা এবারে আপনি যেহেতু প্রথমে আদালতের কথা বলেছেন, আমি সেই বিষয়েই আসি। তা মামলা করেছিলেন ওই পিএসসির একজন প্রাক্তন বা অবসরপ্রাপ্ত কর্মী রামচন্দ্র ভট্টাচার্য। তা মামলাটা প্রথমে গেল, তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের নিশিতা মাত্রে, তার বেঞ্চে গেল। তারপরে 2019 সালের এপ্রিল থেকে 2023 সালের মার্চ মাস পর্যন্ত 2 বছর টিভি রাধাকৃষ্ণন যখন প্রধানমন্ত্রী, তখন একটাও শুনানি হলো না, মামলাটা উঠলই না। তারপরে সদ্য অবসর নেওয়া যে স্থায়ী বিচারপতি TS শিবজ্ঞানম, তার আমলে আবার মামলাটার ফোকাস ঘুরে গেল পিএসসি চেয়ারম্যান নিয়োগ ইত্যাদি বিষয়ে। তো এই পুরো 9 বছরে আজকে 2025 সাল, আর 2024 সালের মে মাসের পর থেকে মামলাটার ওঠেইনি। এবং আদালতের যতটুকু নিয়মকানুন আমরা যতটুকু জানি যে এবার মামলাটা ঠান্ডা ঘরে চলে যাবে। তা 9 বছর ধরে মামলা চলছে, 9 বছর আগে মামলা হয়েছে, এবং কলকাতা হাইকোর্টে 6 জন স্থায়ী এবং 4 জন অস্থায়ী প্রধান বিচারপতি এই সময় চলে গেছেন। কিন্তু এই প্রশান্ত বর্মনের যে এই নিয়োগ দুর্নীতি, এইটা নিয়ে কিন্তু কোনো নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্ট দিলেন না। তা আমরা এই রামচন্দ্র ভট্টাচার্য ইনি কেন গিয়েছিলেন আদালতে, যে এরকম একটা ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এবং WBCS এক্সিকিউটিভের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ সার্ভিসে প্রিলিমিনারি থেকেও 13 পেয়ে সে ফাইনাল পাস করবে, ফাইনালে 2টো পরীক্ষায় সে 0-18 পেয়ে সে WBCS হবে, এটা তো অত্যন্ত অন্যায়। এবং এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা সেই সময় আরও যারা নিয়োগ পেয়েছিলেন WBCS হিসেবে, তাদের অনেকেই কিন্তু এই রকম দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ পেয়েছিলেন। তা তিনি এইটা চেয়েছিলেন। এর জন্য তো বিশেষ কিছু তদন্ত, বিরাট কোনো কঠিন ব্যাপার তা না। মহামান্য কলকাতা হাইকোর্ট এই WBCS এক্সিকিউটিভ অফিসারদের যারা কন্ট্রোলিং অথরিটি, সে হচ্ছে পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রীর অধীন। সেই ডিপার্টমেন্টে একটা তার সেক্রেটারিকে ডাকবেন, পিএসসি সেক্রেটারিকে ডাকবেন, ডেকে বলবেন যে এইরকম একটা অভিযোগ এসছে, তা তোমরা আমাকে 7 দিন 10 দিনের মধ্যে অভিযোগের তদন্ত করে জানাও যে অভিযোগটা ঠিক কিনা। যদি তারা জানায় যে হ্যাঁ, এবং তাদের তো এটা জানানো ছাড়া কোনো অপশান নেই, কারণ পিএসসি তো তার আগেই একদম চিঠি দিয়ে সরকারিভাবে জানিয়ে দিয়েছে যে হ্যাঁ, সে ওই প্রিলিমিনারি পরীক্ষায় 13.76 পেয়েছে। তা কাজেই তারা জানিয়ে দিল, সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশকে নির্দেশ দেবে যে রাজ্য সরকার তাকে সাসপেন্ড করবে, তার বিরুদ্ধে ভিজিলেন্স তদন্ত হবে, আর মহামান্য কলকাতা হাইকোর্ট পুলিশকে বলবে তুমি তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নাও, তার বিরুদ্ধে FIR হবে, সে জেলে যাবে, তার চাকরি বাতিল হবে। এবং গোটা নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট যে এজেন্সিকে মনে করবেন, সে রাজ্যের কোনো এজেন্সি হোক, সে কেন্দ্রের কোনো এজেন্সি হোক, তাকে তদন্ত করতে নির্দেশ দেবেন। এবং আপনারা দেখবেন বহু দুর্নীতির ক্ষেত্রে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট এরকম CBI বা EDকে তদন্তের নির্দেশ দিয়েছেন, আবার কোনো কোনো ক্ষেত্রে কলকাতা পুলিশ বা CIDকে তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু এই প্রশান্ত বর্মনের ক্ষেত্রে দীর্ঘ 9 বছর মহামান্য কলকাতা হাইকোর্ট একেবারে নীরব দর্শক, কোনোভাবেই এই সহজ সরল প্রতারণার বিষয়টি মহামান্য আদালত দেখলেন না। তার মানে বুঝতে পারছেন যে এই ভদ্রলোক কতটা প্রভাবশালী। এবারে আসুন তার কিছু গুণকীর্তনের কথা বলি, তিনি কতটা প্রভাবশালী সেই প্রশ্নে যাই। তা 2018 সালে এই যে দুর্নীতিমূলক নিয়োগ, এর বিরুদ্ধে পিএসসিতে আন্দোলন হচ্ছিল, এবং পিএসসির একজন সহসচিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তার নাম বিপুল রায়, তিনি কিন্তু লিখিতভাবেই এই যে দুর্নীতি হচ্ছে এবং এই দুর্নীতিটা যে হওয়া উচিত নয়, এই ব্যাপারে তিনি মুখ খুলেছিলেন। তা সেই বিপুল রায়কে থামানো গেল না। তিনি একজন স্বচ্ছ নিরপেক্ষ অফিসার, তিনি চাননি যে পিএসসি এরকম দুর্নীতির কলঙ্কে পাবলিক সার্ভিস কমিশনের মতো একটা সাংবিধানিক সংস্থা এরকমভাবে তাদের দুর্নীতি হোক, এটা তিনি চাননি।
তো সেই জন্যে রাজ্য সরকার তাকে ওই 2018 সালেই ফেব্রুয়ারি মাসে তাকে এই 20শে জুন 2018 সালের 20শে জুন তাকে পাঠিয়ে দিলেন গরুবাথানের ডিটেলমেন্টে। এবং ওই গরুবাথানে মানে কার্যত জনমান্য শূন্য একটা জায়গা, এবং সেই গরুবাথান ব্লকে কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদই নেই, তাকে পাঠিয়ে দিলেন। এবং ডিটেলমেন্টের নিয়ম হচ্ছে যে 6 মাসের জন্য পাঠানো হয়, খুব পাবলিক ইন্টারেস্ট থাকলে খুব প্রয়োজনে 6 মাসের জন্য পাঠানো হয়। তাও এমন কোনো জায়গায় পাঠানো যায় না যেখানে তার কোনো পদই নেই। পদ না থাকলে তিনি কি কাজ করবেন? ব্লকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কোনো পদ নেই, এবং সেক্রেটারিয়েটের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কোনো কাজও ব্লকে নেই। তা 6 মাস দূরস্থান, তারপরে 6 মাস করে তাকে ওখানে রেখেই দেওয়া হলো। এবং অবসরের বোধহয় দিন 7 আগে তাকে ফিরিয়ে আনা হলো, কারণ তার রিটায়ারমেন্ট করতে গেলে তো আর ওই যেখানে পদ নেই সেখান থেকে হবে না, মানে নিতান্ত বাধ্যই নিয়ে আসা। মানে তিনি বাকি জীবনটা তিনি গরুবাথানেই কাটিয়ে দিলেন তাকে, মানে অত্যন্ত অপমানজনকভাবে। কারণ যেখানে তার কোনো পদ নেই, যেখানে তার কোনো কাজ নেই, সেই একটা ব্লকে তাকে রেখে দেওয়া হলো এই দুর্নীতির প্রতিবাদ করার জন্য। এবার এই ভদ্রলোক কতটা মানে প্রভাবশালী আমি বলি। 2000 প্রথম ওনার পোস্টিং হলো কালচিনি ব্লকে। ওনার বাড়ি যেখানে, সেইখান থেকে কালচিনি হোম ডিস্ট্রিক্টে পোস্টিং দেওয়া যায় না, তো ওকে হোম ডিস্ট্রিক্টে পোস্টিং দেওয়া হলো না, কিন্তু এমন একটা ব্লকে পোস্টিং দেওয়া হলো যেটা ওনার বাড়ির কাছ থেকে খুব কাছে। মানে ধরুন একটা জেলার এদিকে একটা ব্লক আর জেলার সীমান্তে আরেকটা দিকে ব্লক, সেই কালচিনি ব্লকে ওনাকে পোস্টিং দেওয়া হলো। তা এরকম প্রাইজ পোস্টিং সাধারণত হয় না। তারপরে 2025 সালের 14ই জুন এতে দেওয়া হলো। তারপর 2023 সালে উনি এলেন রাজগঞ্জ ব্লকে, এবং সেখানেই এই করছেন। 2025 সালের 14ই জুন তাকে কালিম্পং জেলার পেডং বলে একটা ব্লক আছে, সেখানে তাকে বদলি করা হলো। কিন্তু তিনি এতটাই প্রভাবশালী যে সেই বদলির অর্ডার তিনি মানলেন না, এবং পাওয়ার ডিপার্টমেন্ট সেই নির্দেশ প্রত্যাহার করে নিল। মানে অদ্ভুত ব্যাপার, এরকম ঘটনা মানে বিরল। তারপরে আবার তাকে এই সম্প্রতি যে 300 জন WBCS এক্সিকিউটিভ অফিসারের বদলির অর্ডার হয়, সেখানে তাকে আবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর পদে তাকে বদলি করা হয়। কিন্তু সে বদলিটাও তিনি মানলেন না। তিনি বললেন যে আমি আইন পড়ছি, আইনের পরীক্ষা দেব, লয়ের, তা সেই পরীক্ষা আমার সামনে, এই জন্য আমার এখন গেলে হবে না। তা সেই অর্ডারও বাতিল হয়ে গেল, তিনি রাজগঞ্জেই রয়ে গেলেন। মানে প্রভাবটা বুঝছেন। এবার তিনি আইন পরীক্ষা দিচ্ছেন, ল পরীক্ষা দিচ্ছেন। তা আমি সেক্রেটারিয়েট সার্ভিসে জয়েন্ট সেক্রেটারি ছিলাম। সাধারণভাবে ডিএমরা যদি 20 বছর তাদের জেলায় কাজ করার অভিজ্ঞতা থাকে, তাদেরকে সেক্রেটারিয়েটে জয়েন্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়। তা মানে একজন বিডিও তার কার্যক্রমের মেয়াদটা হচ্ছে, আমি যেহেতু জয়েন্ট সেক্রেটারি ছিলাম আমি জানি যে 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টাই কিন্তু আমাদের যারা রাজ্য সার্ভিসের আমরা অফিসার ছিলাম বা এখন যারা আছেন, তাদের কিন্তু 24 ঘন্টাই হচ্ছে কাজের সময়। তাই লটা আপনারা খোঁজ নেবেন, লয়ে কিন্তু কোনো ডিস্ট্যান্ট এডুকেশনে পড়ানো হচ্ছে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। ল কিন্তু সে BA LLB হোক একটা রেগুলার কোর্স, সেখানে রেগুলার কলেজে গিয়ে তাকে কিন্তু পড়তে হয়, আইন কলেজে গিয়ে। তাহলে এই রাজগঞ্জের বিডিও এই প্রশান্ত বর্মন, ইনি বিডিও হিসেবে কাজই করলেন কখন, আর গিয়ে আইনটা পড়লেনই বা কখন? একই মানুষের তো 2 জায়গায় করা সম্ভব নয়। মানে যে কোনো একটা জায়গায় তিনি ছিলেন না, হয় তিনি বিডিও হিসেবে কাজ করেননি, অথবা তিনি আইন পড়তে যাননি, কিন্তু তার পার্সেন্টেজটা দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো একটা ঘটনা ঘটেছে। তা এটাও তো একটা দুর্নীতি। এরপরে আসুন, উনি এখন একটা কার্ড খেলছেন। যেহেতু একটা খুনের মামলায় উনি প্রধান অভিযুক্ত, ওনাকে গ্রেপ্তার করা হয়নি এখনও, বিভিন্ন প্রশ্ন উঠছে। উনি একটা কার্ড খেলছেন। উনি রাজবংশী সম্প্রদায়ের ছেলে, ওনার মা কাজ করতেন লোকের বাড়ি, অত্যন্ত কষ্ট করে তাকে মানুষ করেছেন। সেই জন্য তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, এবং এই খুনের অভিযোগ ইত্যাদি এগুলো নাকি চক্রান্ত।
এখন প্রশ্ন হচ্ছে তিনি কোন পরিবারের ছেলে। তার কাকা হচ্ছেন হিতেন বর্মন, যিনি বামফ্রন্ট সরকারের সময় বা 2011 সালের আগে ফরওয়ার্ড ব্লকের এমপি ছিলেন, মানে সাংসদ। তা যখন 2011 সালে ক্ষমতা বদলালো, বামফ্রন্ট চলে গেল, তৃণমূল এলো, তিনি বামফ্রন্ট মানে ওই ফরওয়ার্ড ব্লকে একটু শ্বাসকষ্ট বোধ করছিলেন। তা তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতে তৃণমূলে এলেন, বনমন্ত্রী হলেন। তার ভাইপো, ওই হিতেন বর্মনের ভাইপো হচ্ছে এই প্রশান্ত বর্মন। তাহলে তিনি যে এখন কার্ডটা খেলছেন যে আমি খুব একদম জনজাতি সম্প্রদায় থেকে এসেছি, রাজবংশী সম্প্রদায় থেকে, আমি এরকম বিডিও পদে এসেছি, এই জন্য ষড়যন্ত্র, এইটা কিন্তু বাস্তবে খাটছে না। এখন আমি জানি না হিতেন বর্মনের ভাইপো উনি, আরও কোন ভাইপোর আশীর্বাদের হাত ওনার মাথায় আছে আমি জানি না। এখন ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। এতক্ষণ যে কথাগুলো আমি বললাম এগুলো কিন্তু সব প্রমাণিত সত্য, এগুলো নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু ওনার বিরুদ্ধে অভিযোগ আছে দিনহাটাতে ওনার একটা প্রাসাদোপম বাড়ি আছে, সেটা নাকি দিনহাটায় মানে ওই রকম বাড়ি আর নেই। তার শিলিগুড়ির মাটিগাড়ায় 6 কাঠার একটা বাংলো আছে, 6 কাঠা জমির উপরে একটা বাংলো, এবং নিউ টাউনে একটি 4 তলা আবাসন আছে যেখানে এই খুনের ঘটনা ঘটেছে, তা সেটাও তার। এখন এগুলো অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে, ইউটিউবের চ্যানেলে উঠে আসছে, রাজগঞ্জেও মানুষ বলা বলি করছেন। তা অভিযোগ নিয়ে বলা যায় না যে হ্যাঁ সত্যিই তার এরকম সম্পত্তি রয়েছে, কিন্তু রাজ্য সরকারের একজন অফিসার তিনি, এবং রাজ্য সরকারের ভিজিলেন্স দপ্তর আছে, ইকোনমিক অফেন্স উইং আছে। স্বাভাবিকভাবে যদি এরকম অভিযোগ ওঠে তাহলে কিন্তু বিশেষত বিডিওর মতো একজন স্পর্শকাতর অফিসারের, যিনি একটা ব্লকের সর্বেসর্বা, WBCS এক্সিকিউটিভ অফিসার, কোনো গ্রুপ ডি বা কোনো গ্রুপ সি একজন কর্মচারী তা নয়, রাজ্যের সবথেকে মানে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় প্রেস্টিজিয়াস সার্ভিস। তা স্বাভাবিকভাবে ভিজিলেন্স কমিশন তদন্ত করবে, ইকোনমিক অফেন্স উইং তদন্ত করবে যে তার ডিসপ্রপোর্শনেট অ্যাসেট আছে কি না। সেসব তদন্ত কিন্তু হয়নি। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি এতটাই প্রভাবশালী এবং এত বড় কোনো ভাইপোর হাত তার মাথার উপর আছে যে তিনি 13 পেয়ে প্রিলিমিনারিতে WBCS ফাইনাল পরীক্ষায় বসার সুযোগ পান, এবং WBCS ফাইনাল পরীক্ষায় বাংলায় 0 আর ইংরেজিতে 18 পেয়ে তিনি WBCS প্রথম হয়ে যান। এখন এটা পশ্চিম বাংলার পক্ষে খুব লজ্জার। আরও সবথেকে লজ্জার হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টে দীর্ঘ 9 বছর ধরে এই রকম একটা গুরুত্বপূর্ণ মামলা, গুরুত্বপূর্ণ অভিযোগ, 6 জন স্থায়ী বিচারপতি চলে গেলেন, 4 জন অস্থায়ী প্রধান বিচারপতি চলে গেলেন, একটা নির্দেশ হলো না, একটা তদন্তের নির্দেশ হলো না। তাহলে আদালতের প্রতি আমাদের মানে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা কোথায় যাবে? তো এখন সম্প্রতি উনি একটা খুনের ঘটনা, একজন স্বর্ণ ব্যবসায়ী, তাকে খুনের ঘটনায় উনি প্রধান অভিযুক্ত। এখন অভিযোগটা সত্যি কি মিথ্যে আমরা বলতে পারি না, কারণ আমরা তো তদন্তকারী সংস্থা নই, আমরা আদালত নই। কিন্তু এই অভিযোগটা করেছে যিনি মারা গেছেন, যে স্বর্ণ ব্যবসায়ী, তার পরিবারের লোকেরা, এবং তারা এরকম ভিডিও তুলে দিয়েছে যে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন একটা নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ওই মৃত স্বর্ণ ব্যবসায়ীকে তার দোকান থেকে তুলে তার বাড়িতে গেছেন, এবং এরকম অসংখ্য সিসিটিভি ফুটেজ পুলিশ উদ্ধার করেছে, এবং ওই ফ্ল্যাটে যে তিনি গেছেন তার প্রমাণ রয়েছে, এবং তিনি যে কলকাতায় গেছেন এবং কলকাতা থেকে বাগডোগরা থেকে আবার কলকাতাতে গেছেন, কলকাতা থেকে বাগডোগরা ফিরেছেন, তার এয়ার টিকিট, তার বোর্ডিং পাস, এমনকি বিমানে বসে থাকা অবস্থায় তার ছবি, সব কিছু পুলিশ কালেকশন করেছে, বিধাননগর থানার পুলিশ। এবং পরিবার বলছে এই প্রশান্ত বর্মনই হচ্ছে ওই স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে খুন করেছে, এবং প্রশান্ত বর্মনের সঙ্গে যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল অশোক কর বলে এক ভদ্রলোক, যিনি নাকি ওই বিডিওর বাড়িতে সোনা চুরি করেছেন বলে অভিযোগ, তা সেই অশোক করও বলেছেন হ্যাঁ আমাদের দুজনকে তুলে নিয়ে গিয়েছিল, আমাকে মারধর করে ছেড়ে দিয়েছে, কিন্তু ওকে তারপরও মারধর করছিল, তারপর কি হয়েছে আমি জানি না। এমনকি যে খালেতে ওই মরদেহটা ফেলা হয়েছে সেখানকার সিসিটিভি ফুটেজেও দেখা গেছে যে ওই নীল বাতি লাগানো গাড়ি নিয়ে, সরকারি গাড়ি নিয়ে বিডিও প্রশান্ত বর্মন ওখানে হাজির।
তিনি খুনি কি খুনি নন, তিনি খুন করেছেন কি করেননি, এটা বলার ইখতিয়ার আমার নেই। আমি বিচারক নই, আমি তদন্তকারী সংস্থার প্রধান নই। কিন্তু আমার বিরুদ্ধে আজকে যদি একটা অভিযোগ হতো, বা আপনার বিরুদ্ধে যদি আজকে একটা অভিযোগ হতো, থানায় এফআইআর হতো, যিনি মারা গেছেন, খুন হয়েছেন, তার পরিবার যদি অভিযোগ করত যে এই খুনে প্রধান অভিযুক্ত হচ্ছে এই মানুষটি বা আমি, তাহলে পুলিশ কী করতো? পুলিশ প্রথম আমাকে গ্রেপ্তার করতো, কাস্টোডিয়াল ইন্টারোগেশন হতো, এবং সেই কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়ে যদি পুলিশ দেখতো যে না, এর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই, অভিযোগটা সঠিক নামে ছেড়ে দিত, না হলে তো আমাকে আদালতে তুলতো, চার্জশিট হতো। এটাই তো ঘটনা। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করা দূরস্থান, তাকে জেরাই করেনি আজ পর্যন্ত। আজকে 2 সপ্তাহ হয়ে গেছে খুনের ঘটনাটা ঘটেছে, আজ পর্যন্ত প্রশান্ত বর্মন ঘুরে বেড়াচ্ছেন এবং বলছেন বুক ফিলি আমি দাবাং ভিডিও। হ্যাঁ, এ কি সিনেমার ডায়লগ দিচ্ছেন? দাবাং ভিডিও মানে? এবং নির্বাচন কমিশন কতটা নির্লজ্জ হলে, নির্বাচন কমিশনের তো কান আছে, চোখ আছে, তো তারা ইআরও পদে এই প্রশান্ত বর্মনকে বিডিও রাজগঞ্জের তারা নিয়োগ করেছেন। তা তারা আজকে 2 সপ্তাহ ধরে বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন খবরের কাগজে একদম রোজ খবর, তো তারা কেউ দেখছেন না, তারা জানেন না তারা খুনে অভিযুক্ত একজন বিডিওকে ইআরও দায়িত্ব দিয়ে রেখেছেন এবং প্রশান্ত বর্মন বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর সবথেকে যেটা আপত্তির, রাজবংশী কার্ড খেলছেন যে আমি জনজাতির মানুষ, আমি গরিব মানুষ, এই জন্যে আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। তাহলে চক্রান্ত কে করছেন? এই যে সমস্ত তথ্য প্রমাণগুলো এককাট্টা করেছে, এটা তো আর যিনি মারা গেছেন তার পরিবারের লোকেরা করেনি, তাহলে চক্রান্তটা তারা করছে না। কিন্তু তাদের বাড়িতে যে উনি গিজলেন এবং ওকে যে অপহরণ করে নিয়ে এসেছিলেন, এটার ভিডিও রয়েছে এবং তারা বলছে। তাহলে বিধাননগর পুলিশ এই সমস্ত তথ্য প্রমাণগুলো এককাট্টা করেছে। তাহলে বিধাননগর পুলিশ কি ওনার বিরুদ্ধে চক্রান্ত করছেন? কারণটা কি? বিধাননগর পুলিশের কি খেয়ে দেয়ে কাজ নেই? তিনি একটা বিডিওর বিরুদ্ধে চক্রান্ত করতে যাবেন? বিশেষত সেই বিডিও যিনি 9 বছর ধরে, যার বিরুদ্ধে দুর্নীতির মামলা, দুর্নীতিমূলকভাবে নিয়োগ পাওয়ার মামলা হাইকোর্টে তোলা যায় না, যার বিরুদ্ধে পার্ট ডিপার্টমেন্ট একদম সরাসরি দুর্নীতিমূলক নিয়োগ সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, যার বিরুদ্ধে এতগুলো বাড়ি করা ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের একজন বিডিও কত মাইনে পান? তিনি একেবারে রাজ্য সার্ভিসের গ্রুপ এ ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ সার্ভিসের একেবারে নিচের তলার প্রথম পোস্টিং বিডিও। তিনি এই বছরে কত মাইনে পেয়েছেন যে তাতে 3-3টে এরকম প্রসাদোপম বাড়ি করেছেন নিউ টাউনের মতো জায়গায়, সেখানে 4 তলা একটা গোটা আবাসন করেছেন? যদি এই অভিযোগগুলো সত্যি হয়ে থাকে, তাহলে তো তার ডিসপ্রপোর্শনেট অ্যাসেট রয়েছে, তার আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে, তা তদন্ত হবে না? কিছুই হচ্ছে না, এবং উনি বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আজ যিনি খুন হয়েছেন তার পরিবার পরিজন অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন এর দৌড়ে ওর দৌড়ে, যে আমাকে ন্যায় বিচার দাও। তো এইটা কি একটা সভ্য দেশে চলতে পারে? এবং চলছে। এখন আমি জানি না যে প্রশান্ত বর্মনরাই আগামী দিনে পশ্চিমবাংলার পরিচয় হয়ে উঠছেন কিনা, আমি জানি না। একটা সরকার, আর সবথেকে বড় কথা, আপনি সারদা, নারদা, অমুক, রোজভ্যালি, অ্যালকেমিস্ট, তারপরে কয়লা, গরু, বালি, নিয়োগ দুর্নীতি, অনেক রকমের দুর্নীতি আছে, কিন্তু সেই সমস্ত দুর্নীতির ক্ষেত্রে কিন্তু আপনার তদন্ত প্রক্রিয়াটা একটু দীর্ঘ এবং বহু লোককে খুঁজতে হবে, বহু জায়গায় তদন্তটা একটু জটিল। কিন্তু এই ক্ষেত্রে তদন্তের মধ্যে কিন্তু কোনো জটিলতা নেই। 1 নম্বর প্রশ্ন, যে প্রিলিমিনারি পরীক্ষায় তুমি কত পরীক্ষা নম্বর পেয়েছো বাবা, সেটা পাবলিক সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে 13, কাট অফ মার্কস ছিল 122, তাহলে তুমি প্রিলিমিনারি পরীক্ষায় পাস করোনি। অতএব ডাব্লিউবিসিএস হিসেবে তোমার নিয়োগটা ভুয়ো, তাকে নিয়োগ থেকে বরখাস্ত করা হবে, তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হবে এবং ডাব্লিউবিসিএস হিসেবে তার নিয়োগকে বাতিল করে দেওয়া হবে। 2 নম্বর, যেহেতু তুমি এই দুর্নীতিমূলক উপায়ে নিয়োগ পেয়েছো, তোমার বিরুদ্ধে তদন্ত হবে এবং ওই গোটা 2017 সালের ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ যে পরীক্ষা, যে নিয়োগ, সেই নিয়োগটা নিয়ে তদন্ত হবে। তো এই তদন্তের তো ব্যাপ্তি বেশি নয়, একেবারে সংক্ষিপ্ত, এবং ব্যক্তি প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটার জন্য তো কোনো আদালত দরকার নেই, কোনো তদন্ত দরকার নেই, কিচ্ছু দরকার নেই।
পার ডিপার্টমেন্ট, যেটা মুখ্যমন্ত্রীর নিজের অধীনে, সে পিএসসি চেয়ারম্যানকে একটা চিঠি দেবে বা পিএসসি সেক্রেটারিকে একটা চিঠি দেবে, দিয়ে বলবে এইরকম অভিযোগ রয়েছে, অভিযোগটা কি সত্যি, ও কত নম্বর পেয়েছে এতে প্রিলিমিনারিতে এবং ফাইনালেতে আমাদের জানাও। তা পার সেক্রেটারি জানিয়ে দিলেন সেটা। তা সেটা দেখে উনি তো এই নম্বরই পাবেন, কারণ এই নম্বরটাই তো আরটিআই এপিএসসি দিয়েছে, তাই এটাই তো তথ্য। তো এটা পার সেক্রেটারিকে দেবে, পার সেক্রেটারি ওটা দেখে সঙ্গে সঙ্গে একটা অর্ডার করে দেবেন যে একে চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং এর বিরুদ্ধে এফআইআর করা হলো, উনি প্রশান্ত বর্মন গ্রেপ্তার হলেন, তদন্ত হবে। এই তো সোজা হিসেব। এবং এই খুনের মামলায় আর 5টা লোকের ক্ষেত্রে যা ব্যবস্থা পুলিশ নেয়, যে খুনে যে মূল অভিযুক্ত এবং আরও যারা সহ অভিযুক্ত তাদের গ্রেপ্তার করে, পুলিশ কেন গ্রেপ্তার করবে না? এখনও 2 সপ্তাহ হয়ে গেল। তাহলে কি এইটাই মানে মাননীয় পুলিশ মন্ত্রী, তাহলে কি এইটাই আজকের পশ্চিমবাংলায় মানে স্বাভাবিক হয়ে গেল? যারা দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাবে, যারা দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়ে খুন করবে, তাদের 7 খুন মাপ। তাদের মাথায় যদি কোনো বিশেষ আর ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের মতো পরীক্ষায়, এটা তো আর পুরসভার কোনো গ্রুপ ডি নয় যে তাকে পুরসভার কোনো চেয়ারম্যান ঢুকিয়ে দিয়েছে, কি একটা আন্ডারটেকিংসের একটা গ্রুপ ডি পদ, যে সেখানে আন্ডারটেকিংয়ের কোনো সেক্রেটারি বা ঢুকিয়ে দিয়েছে। এটা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ পরীক্ষা। এখানে একদম প্রশাসনের সর্বোচ্চ মাথা ছাড়া এই দুর্নীতি কিন্তু হতে পারে না। পিএসসি একটা সাংবিধানিক সংস্থা, সেই সংস্থার মাধ্যমে এই দুর্নীতি করাটা কিন্তু ওই রামাকৈবত্য আর ওই রহিম শেখের কাজ নয়। এটা প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন যারা আছেন তারা এটা করেছেন। তাহলে এই তদন্ত হবে না? হচ্ছে না এই পরিস্থিতি। স্যার, এইরকম আরও কত প্রশান্ত বর্মনের ছড়িয়ে থাকার আশঙ্কা করছেন কি রাজ্য জুড়ে, যাদের নিয়োগ দুর্নীতির মাধ্যমে এই রকমের নিয়োগ হয়েছে, এরকম প্রশান্ত বর্মন? দেখুন, 2011 সালে এই সরকার ক্ষমতায় আসার পরে যাবতীয় যা নিয়োগ হয়েছে, প্রত্যেকটা নিয়োগ নিয়ে গভীর সন্দেহের অবকাশ আছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এসএলএসটির অর্থাৎ নবম দশম এবং 11-12-এর 25,753 জনের নিয়োগ, মানে পুরো প্যানেলটা বাতিলের নির্দেশ দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট। এখন সেই পুরো প্যানেল বাতিলের নির্দেশ নিয়ে অনেক বিতর্ক আছে। আমি নিজেও বহু চ্যানেলে বহুবার বলেছি যে এটা রায় হয়েছে, কিন্তু ন্যায়ও হয়নি, বিচারও হয়নি। কারণ ওই 25,753 জনের মধ্যে সুপ্রিম কোর্টই বলেছিলেন, মহামান্য কলকাতা হাইকোর্টই বলেছিলেন যে 2 ধরনের রয়েছেন চাকুরিজীবী। এক ধরনের হচ্ছে যারা ঘুষ দিয়ে, সাদা খাতা জমা দিয়ে দুর্নীতি করে, বা তৃণমূলের কোনো নেতা, মামা, দাদা, কাকা, খুড়ো ধরে বেআইনিভাবে দুর্নীতিমূলক উপায়ে চাকরিটা পেয়েছে। আর এক শ্রেণী হচ্ছে তারা কিন্তু এই দুর্নীতির মাধ্যমে চাকরি পায়নি, তারা পড়াশোনা করে, পরিশ্রম করে, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছেন। এখন সুপ্রিম কোর্ট বা মহামান্য কলকাতা হাইকোর্ট এক কলমের খোঁচায় তাদের সকলের চাকরি খারিজ করে দিলেন। এখন আমি একজন চাকরিজীবী ছিলাম, কাজেই 7-8 বছর চাকরি করার পরে যদি একজনের স্থায়ী চাকরি চলে যায় এবং যে মানুষটা সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করে চাকরি পেয়েছে, এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। তা সে তো নিরপরাধ। একজন নিরপরাধকেও যদি সুপ্রিম কোর্ট সাজা দেয়, তাহলে আমি বলবো যে এই রায়, এটা ন্যায় হয়নি, এটা অন্যায়, এটা বিচার হয়নি, এটা অবিচার, কিন্তু রায় হয়েছে। কিন্তু আলটিমেট রাজ্য সরকারের দুর্নীতির জন্য 25,753 জনের শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে। প্রাথমিকের 32,000 চাকরি আজকে হাইকোর্টে ঝুলে, এখন তার সম্পর্কে কি হবে আমরা জানি না, সেটাও বাতিল হতে পারে। পাবলিক সার্ভিস কমিশন 2011 পর্যন্ত একটা সাংবিধানিক সংস্থা, নিরপেক্ষ সংস্থা, যারা স্বচ্ছতার সঙ্গে একদম নিয়ম মেনে মেধাভিত্তিক, যোগ্যতা কেন্দ্রিক পরীক্ষার মাধ্যমে তারা কিন্তু কর্মচারী নিয়োগ করত। তাদের মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হতো, ডাব্লিউবিসিএস নিয়োগ হতো, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস হতো, এরকম বিভিন্ন নিয়োগ হতো। তা আমরা যারা যখন নিয়োগ পেয়েছি তখন বামফ্রন্ট ক্ষমতায়, এবং তখন আমরা ছাত্র পরিষদ করি, যার ফলে বামফ্রন্টের রাজনৈতিক বিরোধী। কিন্তু আমাদের এই বামফ্রন্টের রাজনৈতিক বিরোধী হওয়াটা পিএসসির মাধ্যমে চাকরি পাওয়াতে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়নি, কারণ পিএসসি চাকরিটা দিয়েছে পুরোপুরি মেধাভিত্তিক, যোগ্যতা কেন্দ্রিক একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার যারা সফল হয়েছে তাদের দিয়েছে। কিন্তু 2011-র পরে
এই পিএসসিটাও একেবারে দুর্নীতিতে ভরে গেছে এবং এই পিএসসির মাধ্যমে যা নিয়োগ হয়েছে তার প্রত্যেকটি নিয়োগ সম্পর্কে সন্দেহের অবকাশ রয়েছে। আর এই 2017 সালের ডাব্লিউবিসিএস, এ তো ওই 13 পেয়ে ডাব্লিউবিসিএস হয়েছে। এরকম কত প্রশান্ত বর্মন ওই ডাব্লিউবিসিএসদের ওই ব্যাচের মধ্যে আছে আমি জানি না। এবং এখনও পিএসসি কিন্তু পুরোপুরি শাসক দলের নিয়ন্ত্রণে, অর্থ দপ্তর তাকে নিয়ন্ত্রণ করছে, তার সাংবিধানিক নিরপেক্ষ চরিত্র আর নেই। এবং পিএসসির মাধ্যমে নিয়োগ যে কতটা মানে স্বচ্ছ নিরপেক্ষ হবে আমাদের সন্দেহ আছে। অর্থাৎ সরকারি কর্মচারী পদে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা প্রত্যেকটি ক্ষেত্রেই যা যা নিয়োগ হয়েছে সবই দুর্নীতির মাধ্যমে হয়েছে। এখন দেখবেন ওই আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের একটা বিজ্ঞাপন মাঝে মধ্যেই আমি দেখি টিভিতে, বলে 5 তোলা মল, সব তলাতেই শাড়ি। তা আমাদের বাড়ির মা বোনেরা ছোটে যে সত্যি তো 5টা তোলাতেই শাড়ি আছে, মানে প্রচুর শাড়ি দেখে একটা শাড়ি বেছে আমি নেব। মেয়েদের একটু শাড়ি, অনেক শাড়ির থেকে বেছে নেওয়ার একটা প্রবণতা আছে। তাই তৃণমূল কংগ্রেসকে যদি আপনি এই 5 তোলা মল ভাবেন, তাহলে এই 5 তোলার প্রত্যেকটা তলায় হরেক রকমের চোর আছে। আপনি মোটা চোর চান, পাবেন পার্থ চট্টোপাধ্যায়। আপনি অধ্যাপক চোর চান, একটু বয়স্ক অধ্যাপক চোর, পাবেন সৌগত রায়। আপনি মহিলা চোর চান, পাবেন কাকলি ঘোষ দস্তিদার। আপনি পাঁচিল টপকানো চোর চান, পাবেন জীবনকৃষ্ণ সাহা। আপনি দল বদলু চোর চান, পাবেন শুভেন্দু অধিকারী, বিশ্বজিৎ কুণ্ডু, তাপস রায়। তা মানে আপনি যেরকম, আবার যদি আপনি স্যান্ডো গেঞ্জি পরা চোর চান, পাবেন স্যান্ডো ববি, মানে ববি হাকিম। তা কাজেই হরেক রকম ভ্যারাইটি চোর আপনি তৃণমূলে পাবেন। এবং আপনি যদি সিপিএম, কংগ্রেস, বিজেপি, এসইউসিআই, মানে যা রাজনৈতিক দলগুলো আছে তৃণমূল ছাড়া, তাদের কোনো রাজনৈতিক কর্মীকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনি কি করেন, সে বলবে আমি শিক্ষকতা করি, কেউ বলবে আমি ব্যবসা করি, কেউ বলবে আমি ট্রেনে হকারি করি, কেউ বলবে আমি সরকারি চাকরি করি, কেউ বলবে আমি ইউটিউব চালাই, কেউ বলবে আমি সাংবাদিক ইত্যাদি, মানে একটা পেশার নাম বলবে। কিন্তু আপনি তৃণমূল কংগ্রেসের একজন কর্মীকে জিজ্ঞেস করুন যে ভাই কী করো, বলে আমি তৃণমূল করি। মানে তৃণমূল করাটা হচ্ছে একটা পেশা। অর্থাৎ 2011-র পর থেকে এই রাজ্য প্রশাসনটা একেবারে পুরোপুরি দুর্নীতিতে আগাপাস্তলা মানে হয়ে গেছে এবং সরকার নিজে এই দুর্নীতিটা করছে। খুব দুর্ভাগ্যের বিষয়। এবং এই সময়কালে যা নিয়োগ হয়েছে সব নিয়োগই হচ্ছে দুর্নীতিমূলক উপায় হয়েছে। আর দুর্নীতির বিরুদ্ধে যে তদন্তের নির্দেশ আদালত দিয়েছে ইডি বা সিবিআই এদের করতে, সেখানেও তার প্রতি আর আস্থা রাখা যাচ্ছে না। কারণ এই ধরুন আমি একটা ছোটো উদাহরণ দিই, তাপস রায়, তাকে ইডি তার বাড়িতে রেড হলো, তিনি তখন তৃণমূলে। তা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বললেন যে তাপস রায় इज़ ऑल्सो इन्वॉल्व, चोरों का घर में तो ईडी का रेड तो होगाई। অর্থাৎ এই পুরো নিয়োগ দুর্নীতিতে তাপস রায় যুক্ত এবং যেহেতু তিনি এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত, তার বাড়িতে তো ইডির রেড হবেই। তো সেই তাপস রায় চলে গেলেন বিজেপিতে। তা এখন আর কেউ বলছে না এবং আমরা আশাও করছি না যে ওই পুরো নিয়োগ দুর্নীতিতে কোনো কিছু হবে, কারণ ওই এজেন্সিগুলো তো বিজেপির কেন্দ্রীয় সরকার চালায়। কাজেই আমরা খুব হতাশ। এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় যেটা, যে সিঙ্গুরের পরে সিঙ্গুরে একটা 92% তৈরি হয়ে যাওয়া উৎপাদন শুরুর মুখে টাটাদের মতো একটা মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানির মোটর গাড়ি কারখানা এবং 52টা অনুসারী শিল্প যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে পশ্চিমবাংলায় কোনো বিনিয়োগ আসছে না। কারণ বিনিয়োগকারীরা আতঙ্কে আছেন, তারা ভাবছেন টাটাদের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থার যদি এই হাল হয় তাহলে আমাদের কি হতে পারে। কাজে বিনিয়োগের নিরাপত্তা না পেলে তো কেউ আসবেন না। আবার সরকারি কর্মচারীদের ধরুন উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত 3,98,150টা পদ শিক্ষক শিক্ষাকর্মী শূন্য, উচ্চ মাধ্যমিকের পরবর্তী স্তরে অনুমোদিত পদে 60% শূন্য। সরকারি কর্মচারীদের অনুমোদিত পদ ছিল 31/3/1996 4,98,290, আজকে সেটা 2,19,000। পুরসভা, বোর্ড, কর্পোরেশন সর্বত্র একবারে মানে অনুমোদিত পদের 50 থেকে 60% পদ শূন্য, কোনো কোনো ক্ষেত্রে 80% পদ শূন্য। এই যে বিপুল শূন্য পদ, খুব কম করে হলেও 7 লক্ষ শূন্য পদ, এই শূন্য পদে স্থায়ী কোনো নিয়োগ সরকার করছেন না। এদিকে বেসরকারি ক্ষেত্রেও কোনো নিয়োগ নেই।
যার ফলে আমাদের রাজ্যের মানুষের 65% বয়স হচ্ছে 34 বছর বা তার নিচে। তারা কাজের বাজারে কাজ খুঁজছে। এবার যে পশ্চিমবাংলার বাইরে কাজ করতে যাবেন, সেখানে আবার বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে জেলে দিয়ে দেওয়া হচ্ছে, পুলিশি হয়রানি হচ্ছে, নির্যাতন হচ্ছে, স্থানীয়ভাবে কিছু মানুষ তাদের উপর নির্যাতন করছেন, আবার তাদেরকে বাংলাদেশি বলে পুষব্যাক করে বাংলাদেশে পর্যন্ত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই কর্মসংস্থানহীন এই মানুষরা, কর্মপ্রার্থী যুবক যুবতীরা, এরা যাবে কোথায়? এবং এই পরিকল্পিতভাবে একটা কর্মসংস্থানহীনতার সুযোগ পরিস্থিতি তৈরি করে এই মমতা ব্যানার্জির সরকার কাউকে 600 টাকা, কাউকে 2000 টাকা, কাউকে 1666 টাকা, কাউকে 4000, 5000, 7000, 10,000 টাকা ম্যাক্সিমাম দিয়ে চুক্তি শ্রমিক হিসেবে একেবারে কার্যত কৃতদাস নিয়োগ করে তাদেরকে কৃতদাস মালিকের ভূমিকায় সরকারি কাজ করিয়ে নিচ্ছেন। তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই। এবং আজকে ভাবুন আপনি 600 টাকা মাইনের চাকরি, মানে কতটা কর্মসংস্থানহীনতার বাতাবরণটা কতটা তীব্র হলে এই কাজটা একটা মানুষ নিতে পারে। এখন সেই ছেলেটি ভাবছে আমি তো সরকারি কাজ করছি, কোনো না কোনো দিন স্থায়ী হব। তিনি কোনো দিন স্থায়ী হবেন না। এইভাবে সরকার শুষে চলেছে। আর তার উপরে এই প্রশান্ত বর্মনরা, এরাই এখন ছড়ি ঘোরাচ্ছে। আপনি বলুন তো, এই প্রশান্ত বর্মনকে যখন এই WBCS পরীক্ষা ওই 2017 সালে দিয়েছিল, কিন্তু পায়নি, কারণ এই প্রশান্ত বর্মনরা এরা তার চাকরিটা ছিনিয়ে নিয়েছে চুরি করে। তাদের মনের অবস্থাটা আপনি ভাবুন তো। এবং পুরো WBCS এক্সিকিউটিভ ওই সার্ভিসটা, এই সার্ভিস সম্পর্কে মানুষের কি ধারণা হচ্ছে বলুন তো? সকলে ভাবছে এই WBCS এও বোধহয় প্রশান্ত বর্মন মার্কা। এইটা তো সামাজিকভাবে তাদের যে একটা মর্যাদা ছিল, তাদের যে একটা সম্মান ছিল, মানুষ সমীহ করত, সেটা চলে যাচ্ছে। এখন দুর্ভাগ্য। আমি জানি না কি হবে, আদৌ প্রশান্ত বর্মন গ্রেপ্তার হবেন কি না, বা তিনি যে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন, রাজবংশী বলে আমার উপর ষড়যন্ত্র করা হচ্ছে, সেটাই এখন খুব কায়দা করে প্রতিষ্ঠা দিয়ে দেওয়া হবে কিনা আমি জানি না। তা কিন্তু দুর্ভাগ্যজনক, আর কি বলবো।